সেন্টমানির কাচের দেওয়ালগুলো ভাঙা, কাঁচগুলো ছিটকে পড়ে আছে ফ্লোর জুড়ে। আরিফের ক্লান্ত দৃষ্টিতেই ঘুরে বেড়াচ্ছে তার ময়না পাখিকে। কোথায় সে? আরিফ তাকে কেন দেখতে পাচ্ছে না? আরিফ ধীর পায়ে এগোতে এগোতেই দেখতে পায় সোফার সামনে নিথর দেহ পড়ে আছে মায়ের দেহ। আরিফ দৌড়ে যায় মায়ের কাছে। আরিফ বসে পড়ে ফ্লোরে মায়ের মাথার কাছে। মায়ের মাথা নিজের কোলে নিয়ে বসে। মায়ের মুখে দাগগুলো দেখে আরিফের রুহ কেঁপে ওঠে। আরিফ মায়াকে ডাকতে থাকে, মায়া, এই মায়া, কি হয়েছে তোর? দেখ আমি এসেছি। মায়া, এই মায়া, চোখ খোল। মায়া, বেশি ব্যথা পেয়েছি কলিজা। মায়ের ক্ষতস্থানে আলতো হাত বুলিয়ে দিয়ে বলে আরিফ। হঠাৎই আরিফ মায়াকে পাশ করে নেয়। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে ম্যাককে উদ্দেশ্য করে বলে, ম্যাক। আরিফের কথা শেষ করার আগেই ম্যাক বলে, তুই যা, আমি দেখছি। আরিফের লোকজন বের করতে 1 ঘন্টা সময় লাগেনি। কে সেন্টমানিতে হামলা করেছিল তা বের করতে। ক্যাকেল আরিফের পুরনো শত্রু, সেই হামলা করেছিল। এর সায় দিয়েছিল আরিফের সিকিউরিটি গার্ড সকলেই। তারা যে ইচ্ছে করে করেছে তাও না, তাদের পরিবার সকলের জিম্মা করেই তাদেরকে এই কাজের জন্য রাজি করানো হয়েছে। না হলে তারা কেনই শুধু শুধু নিজের জান নিয়ে খেলবে? আরিফের সাথে বেইমানি করলে তাদের মৃত্যু অনিবার্য। তবুও নিজেদের পরিবারের জান বাঁচাতে তাদের এই কাজ করতে হয়েছে। পরিবার বাঁচালেও তাদের রক্ষে নেই। প্রতিটা গার্ডেরই মৃত্যু হয়েছে আজ আরিফের হাতে। আরিফ বলেছিল আজ মায়ের কিছু হলে সবাইকে জবাই করব। সবাইকে না করলেও এর পিছনের লোকগুলোকেই করেছে। সবাইকে না করলেও এর পেছনের লোকগুলোকেই করেছে। নিজের হাতে তার কাস্টমাইজ করা চাপাটি দিয়ে কসাইরা যেইভাবে গরু জবাই করে ঠিক সেইভাবেই মানুষগুলোকে জবাই করেছে। আরিফের পুরো শরীরেই মানুষের রক্তে ভিজে আছে। শরীর বেয়ে ঘামের মতোই মানুষের রক্ত ঝরছে। আরিফ নিজের মার্সিডিজ গাড়ির সর্বোচ্চ গতিতে চালিয়ে যাচ্ছে ক্যাকেলের বাড়ির উদ্দেশ্যে। যখন থেকে শুনেছে এইসব ক্যাকেলই করেছে, রাগেই তার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। আজ হয় ক্যাকেল এই দুনিয়াতে থাকবে, নয়তো সে। আজকে আরিফের হাতে ক্যাকেলকে মরতেই হবে। আরিফের গাড়ির পেছনে আরও 6টি কালো রঙের গাড়ি। তাদের গাড়িও এসে থামলো একটি বিলাসবহুল বাড়ির সামনে। তাদের গাড়ি থামতেই ক্যাকেলের লোকজন তাদের হামলা করতে চাইলেও আরিফের লোকজন বেশ থাকায় তারা পিছু পা হয়। আরিফ রাগে হেঁটে যাচ্ছে আগে আগে। তার পিছনে রিক, ম্যাক, জুলিয়া ও নিকি এবং তাদের চারপাশে বন্দুক হাতে তাদের লোকজন। বাড়ির ভেতরে ঢুকতেই শুরু হয়ে যায় এক প্রকার যুদ্ধ। ক্যাকেলের বাড়ির আসবাবপত্রগুলো গুলির আঘাতেই ভেঙে চুরে ছিটকে পড়ে থাকে। আরিফ চিৎকার করে ক্যাকেলকে ডাকতে থাকে, ক্যাকেল মাদারপু, কই তুই? ক্যাকেল, কই তুই ক্যাকেল? আরিফ এই দিক সেই দিক তাকালে ক্যাকেলের ছোট ভাইকে দেখতে পায় হুইল চেয়ারে বসে থাকতে। ক্যাকেলের পরিবার বলতেই ওর ছোট বোন ও ভাই, এই ছাড়া আর কেউই নেই। আরিফ হাতের ইশারা করলে তাদের দলের লোকজন বন্দুক নামায়। আরিফ তার হাতে থাকা চাপাটি ঝুলিয়ে ধীর পায়ে হেঁটে যায় ছেলেটির দিকে। ছেলেটি আরিফের দিকে তাকিয়ে ভয়ে রীতিমতো কাঁদছে। তার চোখ দুটো কঠোর থেকে বের হয়ে আসার উপক্রম। ছেলেটা শারীরিকভাবে প্রতিবন্ধী, জন্ম থেকে হাঁটতে পারে না। আরিফ ধীর পায়ে গিয়ে ছেলেটির পায়ের কাছে বসে পড়ে। তার হাতে থাকা চাপাটিটি রাখে ছেলেটির পায়ের ওপর। রক্তে মাখা সেই চাপাটি দেখে ছেলেটি ভয়ে আরো কেঁপে ওঠে। ছেলেটির বয়স কত আর হবে? 17। এর উপরে সে শারীরিকভাবে অসুস্থ। ভয় তাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে। আরিফকে দেখেও তার ভয় লাগছে। আরিফের পুরো শরীরই রক্তে ভেজা। মানুষের রক্ত দেখেই মনে হচ্ছে রক্ত দিয়ে গোসল করে এসেছে। আরিফ মাথা নিচু করলো, এতে তার চুলগুলো চেহারায় ঢেকে ফেললো। আরিফ যেই না ছেলেটির গায়ে হাত রাখে ছেলেটি ভয়ে চিৎকার করে ওঠে, আরিফ ঘাড় কণ্ঠেই প্রশ্ন করে, তোর ভাই কই? ছেলেটি ভয়ে ভয়ে জবাব দেয়, আমি জানি না ভাইয়া। অবশ্যই জানিস, বল কোথায় ও? ভয়ে ছেলেটি কান্না করে দিয়েছে। কান্নারত কণ্ঠেই বলে, ভাইয়া আমি সত্যি জানি না, ক্যাকেল ভাইয়া কোথায়? আরিফ মুখ তুলে তাকায় ছেলেটির দিকে। আরিফের চোখে রাগী রঙিন বর্ণন ধারণ করেছে। আরিফ এক হাতে ছেলেটির বাহু শক্ত করে ধরে, বল কোথায়? কান্নারত কণ্ঠে ছেলেটি, আমি সত্যি জানি না ভাইয়া। জানিস না? না জানিস না বলে রাগী গিজগিজ করতে করতে উঠে দাঁড়ায় আরিফ। ম্যাকের দিকে হাত বাড়াতেই ম্যাক একটি রাইফেল দিয়ে আরিফের হাতে। আরিফ রাইফেলের ট্রিগারের চাপ দিয়ে ধরে সিংহর গর্জনের মতো বলতে আরম্ভ করে, ক্যাকেল তুই যদি সামনে না আসিস তোর ভাই আজকেই শেষ। ক্যাকেল, ফু ম্যান, কই তুই? সামনে আয়, না হলে তোর ভাই আজকে মরবে। আরিফ এইভাবে অনেকটা সময় পাগলের মতো চিৎকার করলেও ভেতর থেকে কেউ বেরিয়ে আসলো না। আরিফ হঠাৎই কণ্ঠস্বর নিচু করে বলে, ওয়েট, তোর বোন কই? তোর বোন কই? ছেলেটি কাপা গলায় বলে, ইতালি। জো, পুরো বাসায় খোঁজ, দেখ ওর বোন কই লুকিয়ে আছে। আরিফের আদেশ পেতে তার দলের অর্ধেক লোকই পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে ক্যাকেলের বোনকে, কিন্তু কোথাও পায় না। অবশেষে ব্যর্থ হয়ে ফিরে আসে আরিফকে জানায় এই কথা। আরিফ বন্দুক দিয়ে কপালের চুলকে বলে, সরি রন, তোকে আজকে মরতে হবে।
ছোট ভাইয়ের মতোই ছিলি, তোকে মারতে একটু কষ্ট লাগবে, কিন্তু তোর ভাইয়ের খোঁজ পেতে গেলে যেই তোকে মরতেই হবে, কান টানলেই মাথা তো অবশ্যই আসবে। ছেলেটি আকুতি করে বলে, আমি তো কিছুই করিনি, আমাকে কেন মারবেন ভাইয়া? আরিফ রনের হাঁটুর কাছে গিয়ে হাঁটু ঘুরে বসে ফিসফিস করে বলে, মায়াও তো কিছু করেনি, তাও তোর ভাই ওকে কেন মেরেছে? এখন আমিও তোকে মারবো, এরপরে তোর ভাইকেও মারবো। তোকে খুব কষ্টের মৃত্যু দেব না রন, আগুনেই পুড়ে মরবি তুই ঠিক 5 মিনিট পর। তোর মৃত্যুর প্রতিশোধ নিতে তোর ভাই আসবে আমার কাছে, তখন তোর ভাইকে তোর থেকে 1000 গুণ কষ্ট দিয়ে মারবো। উপরে ভালো থাকিস, চিন্তা করিস না, তোর ভাই তাড়াতাড়ি আসছে তোর কাছে। বলে আরিফ চলে আসে সেইখান থেকে। ক্যাকেলের বাড়ি থেকে বের হয়ে আরিফের দলবল হেঁটে বেশ দূরে আসতে ক্যাকেলের বাড়ির বিশাল বিস্ফোরণ হয়। ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে। আরিফ একটা সিগারেট ধরায়, সিগারেটের ধোঁয়ায় ছেড়ে বলে, ক্যাক, আই এম ওয়েটিং ফর ইউ। আরিফ যখনই সেন্ট মারিতে ফিরে তখনই প্রায় সকাল হয়ে গিয়েছে, সূর্য উকি দিতে শুরু করেছে। সেন্ট মারির ভাঙ্গাচোরা ঠিকঠাকের কাজ চলছে। আরিফ গিয়ে আগে শাওয়ার নেয় প্রায় 40 মিনিটের, গোসল করে বের হতেই শরীর ছেড়ে দেয়, বড্ড কাহিল লাগছে, আর হাঁটতেই পারবে না বোধ হয়। হঠাৎই মাথার চক্কর দিলে আরিফ ধপ করে বসে পড়ে মাথায় হাত দিয়ে। মাথা ঘুরছে, সব কিছুই কেমন আবাচা হয়ে আসছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, মাথাটাও ঘুরছে। আরিফ ফ্লোরে প্রায় বসে রইল 30 সেকেন্ডের মতো। সব কিছু স্বাভাবিক হতে মাথা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, নিজের রুম থেকে বের হয়ে গেল মায়ার রুমে। নরম বিছানায় কেমন আরাম করে শুয়ে আছে মায়া। আরিফ খানিক সময় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখলো মায়াকে। তার ময়না পাখিকে ঠিক নিষ্পাক পাখির মতোই লাগছে। মায়া বেডের ডান দিকে শুয়েছে, আরিফ গিয়ে মায়ের বাম পাশে শুয়ে পড়ল। মায়ের মুখ অন্যদিকে ছিল, আরিফ আলতো হাতে মায়ের মুখ নিজের দিকে ফেরালো। ফর্সা গালের ক্ষতস্থানগুলো ফুটে উঠেছে, নীলচে হয়ে আছে মুখের ক্ষতস্থানগুলো, বিশেষ করে ঠোঁটের কোণে নীলচে দাগটা। আরিফ কিছুটা এগিয়ে গিয়ে মায়ার ঠোঁটের কোণে নীলচে দাগটার উপর আলতো চুমু খেলো। হঠাৎই মায়াকে অষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরলো আরিফ, এতটাই শক্ত করে ধরেছে যেন কেউ তার কাছ থেকে মায়াকে নিয়ে যাচ্ছে। নিজের ময়না পাখিকে নিজের করে নিয়ে শান্তির ঘুম দেয় আরিফ। এখন সেন্ট মারিতে বোমা পড়লেও আরিফের ঘুম ভাঙবে না, ঘুম ভাঙলেও নিজের প্রাণ ভোমরাকে রেখে উঠে যাবে না আরিফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের পার্টটি ছোট হওয়ার জন্যই আমি আপনাদের কাছে দুঃখিত, কারণ আমার কিছুদিন যাবত সমস্যা থাকার কারণে আপনাদের মাঝে গল্প দিতে পারিনি। এখন থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে গল্প দিব।